সঞ্চালনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের ক্লাসে আমরা রক্ত কি, রক্তের উপাদানসমূহ, রক্ত কণিকা অর্থাৎ 3 ধরনের রক্ত কণিকা নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা পরবর্তী টপিক সমূহ রক্ততঞ্চন এবং লসিকা তন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই রক্ততঞ্চন। রক্ততঞ্চন কি? রক্ততঞ্চন বলতে আমরা মূলত বুঝি রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে রক্ততঞ্চন বলা হয়। রক্ত কখন জমাট বাঁধে? অবশ্যই তখন যখন কোনো কারণে আমাদের রক্তনালীগুলি ধ্বংস হয় বা রক্তনালীগুলি ছিঁড়ে যায় বা কেটে যায়, তখন রক্ত বাইরে চলে আসে। অর্থাৎ আমাদের দেহের আমরা জানি জীবন রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তরল পদার্থ হচ্ছে রক্ত। এই রক্ত যদি বাইরে চলে আসে তাহলে এটি জীবন সংশয়ের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই রক্তের অপচয় বা রক্ত বের হওয়া আটকানোর জন্য রক্ত জমাট বাঁধে। এখন প্রশ্ন আসে যে রক্ত যদি দেহের বাইরে জমাট বাঁধতে পারে, কেন দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না? কারণ আমাদের দেহের অভ্যন্তরে রক্তবাহিকার যে অন্তঃস্থ প্রাচীর, এটা অত্যন্ত মসৃণ থাকে এবং রক্তে হেপারিন, আমরা আগের ভিডিওতে যখন বেসোফিল পড়েছিলাম আমরা জেনেছিলাম যে বেসোফিল থেকে হেপারিন ও হিস্টামিন খরিত হয়। এই হেপারিনের কারণে, হেপারিন হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড, এই মিউকোপলিস্যাকারাইড হেপারিনের কারণে রক্তবাহিকার অভ্যন্তরে জমাট বাঁধতে পারে না এবং এর সাথে সাহায্য করে যে রক্তবাহিকার অন্তঃস্থ প্রাচীর অত্যন্ত মসৃণ থাকে। এবং এছাড়াও রক্ত রক্তবাহিকার অভ্যন্তরে অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে থাকে। এই 3টি কারণে রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে পারে না। দেহের কোথাও যদি ক্ষত সৃষ্টি হয়, ফলে ওই ক্ষত সৃষ্টি হওয়ার ফলে রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এন্ডোথেলিয়াম বলতে মূলত রক্ত নালীর যে প্রাচীর সেটাকে বোঝানো হয়েছে। এই এন্ডোথেলিয়াম যদি ক্ষতিগ্রস্ত হয় তখন রক্তপাত বন্ধ করা প্রয়োজন হয় এই বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ। অর্থাৎ যখন কোনো একটা জায়গায় রক্তনালী কোনো কারণে ছিঁড়ে গেল বা কেটে গেল, তখন কিন্তু আসলে বাইরের পরিবেশের সাথে আমাদের সেই রক্তনালী উন্মুক্ত হয়ে গেল। এই উন্মুক্ত হবার ফলে এইখান থেকে যেমন আমাদের রক্ত বাইরে বের হবে, একইভাবে বিভিন্ন জীবাণুর জন্য এটি একটি সহজ রাস্তা হয়ে যায় ভিতরে ঢোকার। এই জন্যই কিন্তু যদি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা না নেই, ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে কিন্তু প্রায় দেখা যায় যে অনেকেরই এখানে ইনফেকশন হয়ে যায়। যে কোনো এই কাটা জায়গায় বা এরকম কোনো অ্যাক্সিডেন্টের পর ইনফেকশনের ভয়টা অনেক বেশি থাকে। তো তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা যে যখনই কোনো জায়গায় কেটে যাবে তখন সবার আগে ওই জায়গা জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার রাখতে হবে। এবং ব্লাড যে বের হচ্ছে, ব্লাড বন্ধ করার কাজ, ব্লাড বের হওয়া বা রক্ত বের হওয়া বন্ধ করার কাজ আমাদের রক্ত নিজেই এই অনুচক্রিকার মাধ্যমে শুরু করে দেয়। এই সংক্রমণ প্রতিরোধে ও রক্তপাত বন্ধের উদ্দেশ্যে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক তৈরি হয়, এক ধরনের জালক তৈরি হয় যার মধ্যে রক্ত আটকা পড়ে যায়। এই ক্ষতস্থানে রক্তকে থকথকে এক প্রকার পিণ্ডে পরিণত করে। আমরা অনেকেই দেখে থাকবো যে রক্ত যখন কিছুক্ষণ বাইরে থাকে তখন সেটা এক ধরনের থকথকে জমাট পিণ্ডে পরিণত হয়, সেটাকে বলা হয় রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। আর ওই জমাট বাঁধা রক্তকে বলা হয় ক্লট বা পিণ্ড। এই প্রক্রিয়ায় অনুচক্রিকা ও রক্তরসে অবস্থিত 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর জমাট বাঁধার প্রয়োজনীয় যে উপাদান সমূহ, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টা ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম। এই 4টি হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ 4টি রক্ততঞ্চন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলি অবশ্যই মনে রাখতে হবে। এই 4টির পরে বাকি যে 13টি, এরা যদি মনে রাখা যায় খুবই ভালো তোমাদের পরীক্ষার জন্য। যদি না রাখতে পারো 13টি, তাও খুব বেশি সমস্যা হবে না, কিন্তু এই 4টি অবশ্যই মনে রাখতে হবে: ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এই ফ্যাক্টরগুলির নাম ও ভূমিকা আমরা একটু দেখে নিচ্ছি। যে ফ্যাক্টর 1 বা ফাইব্রিনোজেন, এটা হচ্ছে গ্লোবুলিন জাতীয় প্রোটিন।
এটা রক্ত তঞ্চনের সময় ফাইব্রিনে পরিণত হয়, অর্থাৎ আমাদের রক্ত যে বন্ধ হবে যেই জালক দিয়ে, সেই জালকের প্রধান উপাদান হচ্ছে এই ফাইব্রিনোজেন নামক প্রোটিন। প্রথ্রম্বিন প্রথ্রম্বিন হচ্ছে প্লাজমা প্রোটিন ও ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়, অর্থাৎ যকৃতে তৈরি হয় এবং এটা তঞ্চনের সময় থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিন এই টিস্যু থ্রম্বোপ্লাস্টিনকে আবার সক্রিয় করে। এই থ্রম্বোপ্লাস্টিন বিনষ্ট টিস্যু কোষ বা ভাঙা অনুচক্রিকা থেকে যখনই কোনো একটা জায়গায় যে রক্ত বের হতে শুরু করে, অর্থাৎ রক্তনালী কেটে যায়, সেই জায়গাতেই বাতাসের সংস্পর্শে এসে আমাদের অনুচক্রিকা ভেঙে যায়। এই অনুচক্রিকা থেকে নিঃসৃত হয় প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে এই যে আমাদের ফ্যাক্টর 2 প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করা। এরপরে আসে ফ্যাক্টর 4 বা ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়ন একাধারে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্নে সাহায্য করে এবং অপরদিকে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এরপরে ফ্যাক্টর 5 কে বলা হয় ল্যাবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সেলারিন। এটি প্লাজমায় অবস্থিত প্রোটিন জাতীয় পদার্থটি প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। মূলত প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতে এই থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল ফ্যাক্টর তিনটি কাজ করে। প্রো অ্যাক্সেলারিন, এখানে একটা জিনিস লক্ষণীয় যে প্রো যেখানেই থাকে আমরা এটা খেয়াল রাখবো যে যখনই কোথাও প্রো থাকবে, প্রো থাকার মানে হচ্ছে এটি হচ্ছে মূলত আদি আদি কোনো একটা অণু, এখান থেকে পরবর্তীতে অবশ্যই কিছু না কিছু তৈরি হবে যেটা হচ্ছে মূলত সক্রিয়। এবং এই প্রো যুক্ত যে সকল অণু আমরা পাই তারা সাধারণত হয়ে থাকে নিষ্ক্রিয়। যেমন আমাদের এই যে প্রথম্বিন, এই প্রথম্বিন কিন্তু একটা নিষ্ক্রিয় অণু। এটি পরবর্তীতে তঞ্চনের সময় সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। একইভাবে এই যে প্রো অ্যাক্সেলারিন, এই প্রো অ্যাক্সেলারিনও পরবর্তীতে অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্সেলারিন বা আমরা আরেকটু ভালোভাবে সহজে বলে থাকি 5A, এটাকে যেমন ফ্যাক্টর 5 বলা হচ্ছে, এটাকে 5A বলা হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এই প্লাজমা প্রোটিনটি প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। আর ফ্যাক্টর 6 যেটা, এটা আসলে প্রকল্পিত, মূলত আমাদের দেহে বলা হয় যে ডাজ নট এক্সিস্ট বা পাওয়া যায় না। এই যে প্রো অ্যাক্সেলারিন, এটা সক্রিয় হয়ে যে 5A হয়, এটাই আসলে অ্যাক্সেলারিন। প্রো অ্যাক্সেলারিনটাই হচ্ছে আসলে সক্রিয় হয়ে অ্যাক্সেলারিনে পরিণত হয়। তো এই কারণে এটাকে পরবর্তীতে প্রথমে অ্যাক্সেলারিনকে আলাদাভাবে ফ্যাক্টর 6 নাম দেওয়া হলো, পরবর্তীতে বলা হয় যে ফ্যাক্টর 6 নামে আসলে কোনো ফ্যাক্টর নেই, এটি 5 এরই সক্রিয় রূপ। ফ্যাক্টর 7 বা স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিন, এটি হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। ফ্যাক্টর 8 ও 9, ওই আমাদের যে প্রথম 4টি ফ্যাক্টর প্রথম্বিন, ফাইব্রিনোজেন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম, এদের পরে যদি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা বলতে চাই তাহলে ফ্যাক্টর 8 বা অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর এবং ফ্যাক্টর 9 বা ক্রিস্টাস ফ্যাক্টরের কথা বলতে হয়। কারণ এই ফ্যাক্টর 8 এবং 9 এর অভাবে একটি খুবই জটিল রোগ, মানে জেনেটিক যদিও এটি জেনেটিক রোগ, হিমোফিলিয়া হয়ে থাকে। এই হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চনে এক ধরনের সমস্যা, যার ফলে দেহে রক্ত সময় মতো জমাট বাঁধে না এবং এই এখান থেকে পরবর্তীতে রক্ত জমাট না বাঁধায় বিপুল পরিমাণ রক্ত দেহ থেকে বের হয়ে যায় এবং শেষ পর্যন্ত রোগী ওই রক্ত বের হয়ে যাওয়ার কারণে মারা পর্যন্ত যেতে পারে। তো ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে হিমোফিলিয়া এর কারণ না থাকা। হিমোফিলিয়া এতে আমরা ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর পাই না, এটি প্লাজমায় থাকে এবং থ্রম্বোপ্লাস্টের সৃষ্টিতে সাহায্য করে। ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর, এটাও প্লাজমা থেকে থ্রম্বোপ্লাস্টের উৎপাদনে সাহায্য করে। এটার কারণে যেই ধরনের হিমোফিলিয়া হয় তাকে বলা হয় হিমোফিলিয়া বি। তো আমরা খুবই এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে প্রত্যেকটি ফ্যাক্টরের উপস্থিতি গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম 4টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ প্রথম 4টি যদি না থাকে তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়া শুরুই হবে না। এদের অনুপস্থিতিতে রক্ততঞ্চন প্রক্রিয়া স্লো হয়ে যাবে, এর গতি কমে যাবে, বা ভালোভাবে হবে না, যতখানি হওয়া দরকার ততখানি হবে না, অল্প অল্প হবে। ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর, এটা ফ্যাক্টর 7 এর মতো, এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়।
ফ্যাক্টর 9 বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন এটা রক্তরসে অবস্থিত প্রোটিন থ্রম্বোপ্লাস্টিন গঠনে অংশ নেয়। ফ্যাক্টর 12 বা হ্যাগম্যান ফ্যাক্টর, এই হ্যাগম্যান ফ্যাক্টর ক্যালিক্রেইনকে সক্রিয় করে এবং প্লাজমা কাইনিন নামক পদার্থ সৃষ্টি করে রক্তনালীর ভেদ্যতা ও সম্প্রসারণশীলতা বাড়ায়, যার ফলে যেই রক্তটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে সেই রক্তের অভাব পূরণে আমাদের দেহ সচেষ্ট হয়। ফ্যাক্টর 13 বা ফাইব্রিন, এটি হচ্ছে ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় রক্তের নরম তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর কঠিন তন্তুতে পরিণত করে। রক্ততঞ্চন প্রক্রিয়া ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হেমোস্ট্যাসিস। স্ট্যাসিস শব্দের অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, রুখে দেওয়া। স্ট্যাসিস দিয়ে বোঝায় বাধাপ্রাপ্ত হওয়া বা আটকে যাওয়া, এরকম কি একটা কথা। আর হিমো দিয়ে আমরা বলেছিলাম যে হিমো শব্দের অর্থ সবসময় হচ্ছে রক্ত, অর্থাৎ রক্ত আটকে যাওয়া, রক্ত যে বাধা পাওয়া, সেটি হচ্ছে হেমোস্ট্যাসিস। এই হেমোস্ট্যাসিস হচ্ছে মানব দেহে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া তাকে বলা হয় হেমোস্ট্যাসিসের ধারাবাহিক প্রক্রিয়া আমরা দেখে নিচ্ছি যে বিনষ্ট অনুচক্রিকা ও টিস্যু কোষজাত উপাদান যখনই রক্তবাহিকা ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বায়ুর সংস্পর্শে আসছে, তখনই অনুচক্রিকা ধ্বংস হয়, ভেঙে যায়। এই বিনষ্ট অনুচক্রিকা ও টিস্যু কোষজাত উপাদান থেকে রক্তরসের তঞ্চনের সহায়ক উপাদানের মাধ্যমে রক্ত তঞ্চন সহায়ক উপাদানের সাহায্যে থ্রম্বোপ্লাস্টিন বের হয় বা ক্ষরিত হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে নিষ্ক্রিয় প্রথমবিনকে এই থ্রম্বোপ্লাস্টিনের সহযোগিতায় এবং ক্যালসিয়াম থ্রম্বোপ্লাস্টিন মিলে এরা মূলত অনেকটা প্রভাবকের মতো কাজ করে। নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। এরপর ফাইব্রিনোজেন এই থ্রম্বিন, সক্রিয় থ্রম্বিনের মাধ্যমে ফাইব্রিন মনোমারে পরিণত হয়। আমরা মনোমার মানেই আমরা বুঝতে পারছি যে মনোমার থেকে পরবর্তীতে ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমারে পরিণত হয় এবং এই ফাইব্রিন পলিমার থেকে ফাইব্রিন সুতা আকারে তারা ফাইব্রিন জালক পরিণত করে। এই ফাইব্রিন জালকগুলি পরস্পরের সাথে সংযোজন হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করলো। ফাইব্রিন পলিমার রক্ত কণিকাগুলিকে আবদ্ধ করে। এই জালের মধ্যে যে তারা ফাইব্রিন জালক তৈরি হলো, এই ফাইব্রিন জালকের মধ্যে তারা মূলত এই রক্ত কণিকাগুলোকে আটকে ফেলে, রক্তকণিকাগুলোকে আটকে ফেলে, যার ফলে তঞ্চন পিণ্ড তৈরি হয় বা রক্ত জমাট বাঁধে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কোনো একটা জায়গায় যখন কেটে যাচ্ছে, সবার প্রথম কেটে যাচ্ছে, তারপর সেই জায়গায় রক্ত জালক তৈরি হচ্ছে এবং এই জালকে রক্তকণিকাগুলি আটকে যাচ্ছে, ফলে রক্ত তঞ্চন হলো বা ব্লাড ক্লটিং সম্পন্ন হয় আর কি এভাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু এই ব্যাপারে কিছু প্রয়োজনীয় তথ্য দেখে নিব যে রক্ততঞ্চন কাল, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ততঞ্চন কাল বলা হয়। স্বাভাবিক অবস্থায় মানুষের তঞ্চন কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট, এটাকে বলা হয় ক্লটিং টাইম। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সময়টা আরো বেশি হতে পারে। রক্তক্ষরণকাল কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়া রক্ত নির্গত হওয়া থেকে জমাট বাঁধা পর্যন্ত সময়কে রক্তক্ষরণকাল বলে বা ব্লিডিং টাইম বলে। এই ব্লিডিং টাইম, স্বাভাবিক ব্লিডিং টাইম হচ্ছে 1 থেকে 4 মিনিট, কোথাও কোথাও বলা হয় 1 থেকে 6 মিনিট। রক্ততঞ্চনের তাৎপর্য, দেহের কোন অংশে রক্তবাহিকা যদি কেটে যায় তখন সেখান থেকে রক্তপাত হতে থাকে, ফলে সংবহনতন্ত্রে রক্তের আয়তন কমে যায়। রক্ত প্রাণীতে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ করে, যার মধ্যে রয়েছে খাদ্যবস্তু সরবরাহ, গ্যাসীয় বস্তু পরিবহন, রেচন বস্তু অপসারণ, হরমোন বহন এবং আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ। তাই দেহে যদি কোনো কারণে রক্তের পরিমাণ কমে যায় তাহলে নানা রকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা যায়, এমনকি প্রাণীর মৃত্যুও হতে পারে। রক্ততঞ্চন প্রক্রিয়া ছিন্ন রক্তবাহিকা থেকে রক্তক্ষরণ বন্ধ করে এই সব সম্ভাবনা রোধ করে থাকে। আর রক্তনালীর ভিতরে সাধারণত কেন রক্ততঞ্চন হয় না, তবে বিশেষ ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু রক্তনালীর ভিতরেও সাধারণত রক্ততঞ্চন হয়ে যায় এবং তখন সেটা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তবে সাধারণত রক্ততঞ্চন হয় না, কারণ রক্ত অমসৃণ তল বা বিনষ্ট টিস্যু কোষ বা বাতাসের সংস্পর্শে এলে রক্ত অনুচক্রিকা ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়, ফলে রক্ততঞ্চনের সূত্রপাত ঘটে। কিন্তু যদি তারা বাতাসের সংস্পর্শে না আসে তাহলে কিন্তু থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে না, ফলে তঞ্চনের সূত্রপাতও ঘটবে না।
কিন্তু রক্তনালীর অন্তর্গাত্র মসৃণ হওয়ায় এবং রক্ত বাতাস সংস্পর্শে না আসায় অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, তঞ্চনের সূত্রপাতও ঘটে না। এছাড়া রক্তনালীর ভিতরে রক্তের প্রচন্ড গতি থাকে, যার ফলে রক্ততঞ্চন জমাট বাঁধতে পারে না। আমরা জানি কোন একটা নদীতে বা কোন একটা এরকম জলাধারে যদি প্রচুর স্রোত থাকে, তাহলে সেটা কি সেই স্রোত কি সহজে আটকে রাখা যায়? যায় না। তো রক্তনালীর ভিতরে রক্তের গতি অনেক বেশি গতি থাকায় রক্ততঞ্চন হতে পারে না। এছাড়া রক্তে হেপারিন নামক এক ধরনের তঞ্চন পদার্থ থাকে, যেটা বেসোফিল থেকে আসে। এটাকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ জমাট বাঁধা প্রতিরোধক। এই হেপারিন রক্তের বেসোফিল ও যোজক টিস্যুর মাস্টকোষ থেকে অনেক সময় নিঃসৃত হয়। হেপারিন প্রথমবিন থেকে থ্রম্বিনের উৎপাদনে বাধা দিয়ে রক্ততঞ্চন রোধ করে থাকে। প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য আমরা দেখে থাকবো যে যখন রক্ত জমাট বেঁধে যায়, আমাদের দেহেই যখন কোথাও কেটে যায়, তারপর যখন রক্ত জমাট বেঁধে যায় বা ক্লটিং হয়ে যায়, ক্লটিং হবার পর সেই জমাট বাঁধা রক্তের উপর একটা হালকা হলুদ বর্ণের তরল পদার্থ আমরা দেখতে পাই, সেটাকে মূলত সিরাম বলা হয়। প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য আমরা দেখে নিচ্ছি যে স্বাভাবিক রক্তের জলীয় অংশকে প্লাজমা বলা হয়, আর তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত যে জলীয় অংশ তাকে বলা হয় সিরাম। এই প্লাজমায় আমরা জানি বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিন ধরনের কণিকাই পাওয়া যায়। আর এই সিরামে কিছু কখনো কখনো সামান্য অল্প কিছু রক্তকণিকা পাওয়া যায়, তবে বলা যায় যে ম্যাক্সিমাম সময় রক্তকণিকা নাই বললেই চলে। প্লাজমায় ফাইব্রিনোজেন থাকে, এতে কোনো ফাইব্রিনোজেন থাকে না, অর্থাৎ খালি ফাইব্রিনোজেনই না, প্লাজমায় সব ধরনের ক্লটিং ফ্যাক্টর বা তঞ্চন ফ্যাক্টর গুলি থাকে, কিন্তু সিরামে কোনো তঞ্চন ফ্যাক্টর থাকে না। কারণ এই তঞ্চন ফ্যাক্টর গুলি মূলত ব্যবহার হয়ে যাবার পরেই সেখান থেকে সিরাম নিঃসৃত হয়। এই তঞ্চন পদার্থ বা তঞ্চন ফ্যাক্টর গুলি থাকার কারণেই এই প্লাজমা তঞ্চিত বা জমাট বাঁধতে পারে, তঞ্চন ধর্ম উপস্থিত, এদের তঞ্চন ধর্ম অনুপস্থিত। আর এই প্লাজমা রক্তবাহিকার গহ্বর ও হৃৎপ্রকোষ্ঠে অবস্থান করে, এবং সিরাম স্বাভাবিক অবস্থায় দেহের মধ্যে থাকে না, কেবলমাত্র যখনই কোনো জায়গায় কেটে যায় তখনই রক্ত জমাট বাঁধার ফলে ওই জমাট পিণ্ড থেকে পরবর্তীতে সিরাম নিঃসৃত হয়। আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়ার আলোচনা এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ হচ্ছে আহ এটার অর্থ আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটিন শব্দ এখান থেকে এসেছে, যে ক্লিয়ার ওয়াটার। এরা মূলত ক্লিয়ার ওয়াটার না, পানি না, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। এই লসিকা হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা আমাদের দেহে যেসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, সেই সব জায়গায় রক্তের আহ প্রতিনিধি হিসাবে কিছু কাজ সম্পন্ন করে থাকে। আমাদের দেহের বিভিন্ন অলিগলি বা সংকীর্ণ কিছু জায়গা রয়েছে যেখানে রক্তনালীগুলি পৌঁছাতে পারে না রক্তকণিকার কারণে। আহ এই সব জায়গায় যে সকল পুষ্টি বা প্রতিরক্ষামূলক উপাদান পাঠানো দরকার, পৌঁছানো প্রয়োজন, সেগুলি মূলত বহন করে থাকে আমাদের লসিকা। লসিকার আরেকটি বাংলা হচ্ছে কোষরস। পরিণত মানবদেহে কৈশিক জালিকা প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ রক্ত প্রোটিন চারপাশে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসাবে অবস্থান করে থাকে। এই প্রোটিনগুলি, এই তরল পদার্থগুলি সারাক্ষণই বাইরে যাচ্ছে এবং আবার রক্তনালীর ভিতরে ফেরত আসছে। এইভাবে এই লসিকা তন্ত্রের কাজকর্ম চলে থাকে। লসিকার উৎপত্তি ধমনীর শাখা থেকে উৎপন্ন কৈশিক জালিকাতে কৈশিক ধমনীতে যখন রক্ত পৌঁছায়, এর অধিকাংশই কৈশিক শিরাতে বাহিত হয়। প্রায় 10% মতো রক্তরস কৈশিক জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল হিসাবে অবস্থান করে। অর্থাৎ কোন একটা রক্তনালীর থেকে যখন একটা কোষের পাশ দিয়ে যখন এই রক্ত যায়, কৈশিক জালিকায় পৌঁছায়, কৈশিক জালিকা থেকে কিছু পরিমাণে তরল বের হয়ে যায়। এই তরলগুলি মূলত লসিকা হিসাবে কোষের চারপাশে, কোষ দেহের চারদিকে অবস্থান করে এবং পরবর্তীতে আবার যখন দরকার হয় বা বেশি হয়ে যায় তখন আবার রক্তনালীর ভিতরে প্রবেশ করে। তো এইভাবে আদান প্রদান চলতে থাকে। এই দেহকোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল হিসাবে অবস্থান করে। এই তরল লসিকা নালীতে প্রবেশ করলে তখন লসিকায় পরিণত হয়, আর লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলা হয়।
লসিকার ইংরেজি হচ্ছে লিম্ফ, আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, তাই লিম্ফোজেনেসিস হচ্ছে লসিকা উৎপাদনের প্রক্রিয়া। লসিকার উপাদান, লসিকার উপাদান অনেকটা রক্তরসের মতোই। লসিকায় প্রধানত দুই ধরনের উপাদান পাওয়া যায়। এক ধরনের হচ্ছে কোষ উপাদান এবং কোষবিহীন উপাদান। কোষ উপাদানের মধ্যে লোহিত রক্তকণিকায় লসিকায় প্রধানত শ্বেত রক্তকণিকা, যেটা সেই শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট থাকে। সামান্য পরিমাণে লোহিত রক্তকণিকা কখনো কখনো দেখা যায় কৈশিক জালিকার পাতলা প্রাচীর ভেদ করে ইন্টারস্টিশিয়াল তরলে প্রবেশ করে, যেটা কিন্তু অনুচক্রিকা কখনোই দেখা যায় না, সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় 500 থেকে 7500 লিম্ফোসাইট থাকতে পারে। এই লিম্ফোসাইটের উপস্থিতির কারণে লসিকা আমাদের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোষবিহীন উপাদান, লসিকার কোষবিহীন উপাদানগুলো রক্তরসের সাথে একদমই সাদৃশ্যপূর্ণ। লসিকায় প্রায় 94% পানি এবং 6% কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে যেগুলি পাওয়া যায় তারা হচ্ছে শর্করা। 100 মিলিমিটার লসিকায় গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ 120 থেকে 132 গ্রাম। প্রোটিন, লসিকায় প্রধানত অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি থাকে, অর্থাৎ রক্তরসের মতো যেসব প্রোটিন সেগুলি থাকে। লিপিড প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে, যাতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড উপস্থিত। অভুক্ত অবস্থায় লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই তখন লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায়। এই ধরনের লসিকায় বলা হয় কাইল। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাইল আর কাইম কিন্তু দুটি আলাদা জিনিস। কাইল হচ্ছে যখন ফ্যাটের পরিমাণ বেড়ে যায় লসিকা দুধের মতো সাদা দেখায়, সেই লসিকাকে বলা হয় কাইল। কাইলের শেষে আছে ল, ল দিয়ে আমরা মনে রাখবো যে লসিকা। আর কাইম নামে একটা পদার্থ আছে যেটা হচ্ছে মূলত বলা হয় মন্ড। এই কাইম তৈরি হয় পাকস্থলীতে, আমাদের খাবার খাওয়ার পরে পাকস্থলীতে কাইম তৈরি হয়। আর সাধারণত এর পরিমাণ মোট কঠিন অংশের প্রায় 5 থেকে 15%। লিপিডের পরিমাণ মোট কঠিন অংশের 5 থেকে 15%। এছাড়া রেচন বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি পাওয়া যায়। এছাড়া কিছু অন্যান্য বস্তু যেমন গ্লুকোজ, জীবাণু, ক্যান্সার কোষ, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড ইত্যাদিও লসিকায় পাওয়া যায়। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে লসিকার আসলে গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ শর্করা, প্রোটিন, লিপিড দেহের যেই সকল কোষে আমাদের কৈশিক জালিকা, রক্তনালী পৌঁছাতে পারছে না, সেই সব জায়গায় এই খাদ্যদ্রব্য পৌঁছানোর কাজটি করে থাকে আমাদের লসিকা। এছাড়া সেই সকল কোষ থেকে যে সকল বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোকে নিষ্কাশনেও সাহায্য করে থাকে লসিকাই। আমরা যেমন শুরুতে রক্ত সংবন্ধন দেখেছিলাম, সেই একইভাবে লসিকা পরিবহন এবং গঠনের জন্য একটি তন্ত্র রয়েছে। লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে লসিকা তন্ত্র বলে। লসিকা নালীর মাধ্যমে লসিকা মূলত প্রবাহিত হয়, কিন্তু লসিকা তৈরি হয় লসিকা গ্রন্থিতে। এবং আমাদের রক্ত তৈরির জন্য যেমন আমাদের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রক্তকণিকা তৈরি হয় এবং একটা পাম্পিং যন্ত্র রয়েছে, লসিকার জন্য এরকম কোনো পাম্পিং যন্ত্র নেই হার্টের মতো। এই রক্ত যে পাম্পিং অ্যাকশন, সেই রক্তের পাম্পিং এর মাধ্যমেই লসিকাও সারা দেহে একই সাথে পরিবাহিত হয়ে থাকে। আর এই তন্ত্রের মাধ্যমে লসিকা রস প্রবাহিত হয়, তাকে লসিকা তন্ত্র বলে। ডেনিশ বিজ্ঞানী রুডবেক এবং বার্থোলিন 1760 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের লসিকা তন্ত্রের বিবরণ দেন। মানুষের সংবহনতন্ত্র ও লসিকা তন্ত্র উভয়ই সমগ্র দেহে ফ্লুইড সংবহন করে বলে লসিকা তন্ত্রকে কখনো না কখনো দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। কারণ যেহেতু রক্তের পরিমাণ বেশি এবং রক্তই দেহে মূল কাজগুলি করে থাকে, তাই রক্ত হচ্ছে প্রথম সংবহন তন্ত্র এবং লসিকা তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। আমরা বিজ্ঞানীদের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমাদের লসিকা গ্রন্থিগুলো দেখানো আছে। লসিকা গ্রন্থি অনেকগুলি রয়েছে, এখানে অল্প কিছু দেখানো হয়েছে। যেমন একটা হচ্ছে আমাদের সবার পরিচিত টনসিল। অনেকেরই টনসিল বেড়ে যায়, অর্থাৎ টনসিল বেড়ে যায় মানে কি, টনসিল কখনো কখনো বড় হয়ে যায় অতিরিক্ত লসিকা তৈরি করতে, অতিরিক্ত লিম্ফোসাইট তৈরি করতে গিয়ে। আর লিম্ফোসাইট কখন তৈরি করে, যখন কোনো কারণে ইনফেকশন হয় জীবাণু মারার জন্য, তার টনসিলকে তখন লিম্ফোসাইট তৈরি করতে হয় এবং এই বেশি বেশি কাজ করতে করতে সে তখন আকারে বড় হয়ে যায়, তখনই আমরা বলি যে টনসিল বেড়ে গেছে। এরপরে থাইমাস নামে একটি লসিকা গ্রন্থি রয়েছে, যেটা হচ্ছে সাধারণত 15 বছর বয়স পর্যন্ত থাকে, পরবর্তীতে সেটি
আমাদের ফ্যাটে পরিণত হয়ে যায় এবং মানে নিষ্ক্রিয় হয়ে যায় মূলত। এছাড়া আমাদের দেহের বিভিন্ন অংশে বগলে, কুঁচকিতে বিভিন্ন ধরনের লিম্ফ নোড থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। আর এই লসিকা পরিবহনের জন্য আমাদের দেহে মূলত ২ টি বড় লসিকা নালী রয়েছে। একটা হচ্ছে ডান লসিকা নালী, আরেকটা থোরাসিক বা বাম লসিকা নালী। আর সিস্টারনা কাইলি হচ্ছে এই বাম লসিকা নালী আর ডান লসিকা থোরাসিক লসিকা নালী আর ডান লসিকা নালীর মধ্যে লসিকা সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লসিকা তন্ত্র প্রধানত ২ টি উপাদান নিয়ে গঠিত, যথা হচ্ছে লসিকা নালী ও লসিকা গ্রন্থি। এই লসিকা নালীগুলো হচ্ছে বদ্ধ প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। এই নালীগুলি মূলত ২ ধরনের। একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালিকা। এই লসিকা নালীর মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হয়। আর বহির্মুখী, যার মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা রস অন্যত্র অর্থাৎ দেহের অন্যান্য কোষের দিকে পরিবাহিত হয়। মানুষের সকল লসিকা নালী প্রধানত ২টি নালীতে মিলিত হয়, যারা হচ্ছে আমাদের যে বড় ২টি লসিকা নালী আমরা দেখালাম, ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী। এই ডান লসিকা নালী মাথা গলার ডান দিক, ডান বাহু, বক্ষ অঞ্চলের ডান দিকে অবস্থিত। লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এটি ডান সাবক্লাভিয়ান শিরা ও ডান অন্তঃজগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত হয় এবং এখান থেকেই তারা লসিকাগুলি রক্তে এবং রক্ত থেকে লসিকা আদান প্রদান করে। আর থোরাসিক লসিকা নালী দেহের নিম্নাংশ বাম দিকে লসিকা নালীগুলো মিলে থোরাসিক লসিকা নালী গঠন করে। এটি বাম সাবক্লাভিয়ান এবং বাম অন্তঃজগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে দেহের নিম্নাংশ বাম দিকে লসিকা নালীগুলো মিলে থোরাসিক লসিকা নালী তৈরি করে এবং মাথা গলার ডান বাহু ও বক্ষ অঞ্চলের ডান দিকে অবস্থিত লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এখানে কিন্তু অনেক বেশি ডানের থেকে অনেক বেশি পরিমাণে লসিকা বহন করে থোরাসিক বা বাম লসিকা নালী। পৌষ্টিক নালী অঞ্চলে লসিকা নালীগুলি সুবিকশিত এবং নালী অভ্যন্তরে সূক্ষ্ম লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে। অর্থাৎ পৌষ্টিক নালীর ভিতরে এই যে আমাদের যে পৌষ্টিক নালীগুলি আছে, পৌষ্টিক নালীর ভিতরে যে লসিকা নালীগুলি আছে, এই লসিকা নালীগুলোকে বলা হয় ল্যাকটিয়াল। এরা এখানে এইভাবে বিস্তৃত থাকে, তার কারণ হচ্ছে এরা খুব সহজে আমাদের খাদ্যগুলিকে শোষণ করতে পারে। এই খাদ্য শোষণ করে সমগ্র দেহে বন্টন করার জন্য লসিকা নালী আমাদের পৌষ্টিক নালী অঞ্চলে থেকে থাকে, এদেরকে বলা হয় ল্যাকটিয়াল। আর লসিকা নালীতে শিরার অনুরূপ কপাটিকা থাকে, তবে সংখ্যায় অনেক বেশি, যার ফলে লসিকা শুধু একদিকে প্রবাহিত হয়। এর কারণ হচ্ছে আমাদের দেহে রক্তে কিন্তু পরিবহন হওয়ার জন্য পাম্পিং মেশিন, আমাদের হার্ট রয়েছে, কিন্তু লসিকায় এরকম কোনো পাম্পিং মেশিন বা পাম্পিং যন্ত্র নেই। সুতরাং লসিকা খুব সহজেই একদিক থেকে অন্য দিকে চলে যেতে পারে, একই নালী দিয়ে ২ দিকেই পরিবাহিত হতে পারে। এটি আটকানোর জন্য এই অনেকগুলি কপাটিকা দেয়া থাকে, সংখ্যায় বেশি, যার ফলে লসিকা শুধু একদিকেই প্রবাহিত হতে পারে। চলন বা শ্বসনের সময় কঙ্কাল পেশির সংকোচনে লসিকা নালীতে অত্যন্ত ধীর গতিতে লসিকা প্রবাহিত হয়। আর লসিকা নালীতে ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করতে পারে। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার ফলে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করতে পারে। এই লসিকার মাধ্যমেই কিন্তু আমাদের ক্যান্সার কোষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়, বা আমরা যেটা বলি মেটাস্টেসিস হয়। এছাড়া কখনো কখনো জীবাণু, ব্যাকটেরিয়াও এই লসিকা নালীর মাধ্যমেই যেয়ে থাকে। লসিকা নালীতে কিছু দূর পর পর এক ধরনের গোলাকার বা বৃত্তাকার স্ফীত অংশ থাকে। এদেরকে বলা হয় লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড। এই ধরনের লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড হচ্ছে কারা? প্লীহা, টনসিল, অস্থিমজ্জা, থাইমাস ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য লসিকা গ্রন্থি। মানবদেহে ঘাড়ে, বগলে, কুঁচকিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। লসিকা গ্রন্থির সংখ্যা প্রায় ৪০০ থেকে ৭০০। লসিকা গ্রন্থি যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করে, যার ফলে লসিকা অবস্থিত বিভিন্ন প্রকার জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে দেহকে রক্ষা করে। এছাড়া লিম্ফোসাইট উৎপাদন, ব্যাকটেরিয়া অপসারণ, অ্যান্টিবডি উৎপাদন প্রভৃতি উল্লেখযোগ্য কাজ করে থাকে আমাদের এই লসিকা গ্রন্থি। এই লিম্ফ নোডগুলি দেখা যাচ্ছে যে আমাদের বগলে, কুঁচকিতে, গলায় বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে লসিকা গ্রন্থি থাকে।
লসিয়া গ্রন্থির প্রধান দুটি লসিয়া গ্রন্থির সংক্ষিপ্ত বর্ণনা আমরা একটু দেখে নিচ্ছি। যে প্লীহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দেহ তরলের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। প্লীহা পাঁজরের নিচে এবং পাকস্থলীর উপরে আমাদের উদরের বা পেটের বাম ঊর্ধ্ব প্রকোষ্ঠে অর্থাৎ বাম দিকে পেটের উপরের দিকে অবস্থান করে। পরিণত মানুষের প্লীহা প্রায় 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট এবং ওজনে প্রায় 150 গ্রাম। কালচে বর্ণের নরম প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। এটি প্রায় 300 মিলিলিটার রক্ত জমা রাখে। এই রক্ত খালি জমাই রাখে না, যখন কোনো কারণে প্রয়োজন হয় রক্ত আমাদের কোনো কারণে দেহ থেকে রক্ত বেরিয়ে গেছে, তখন প্রয়োজনীয় রক্তের যোগান দেয় এই 300 মিলিলিটার রক্ত থেকে। প্লীহা রক্তের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়। আমাদের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা কিন্তু মূলত যকৃত ও প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয় বলা হলেও এদের অধিকাংশই প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়। এটি জীবাণু ধ্বংস করে দেহের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্লিন বা প্লীহার একটি চিত্র। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ লসিয়া গ্রন্থি হচ্ছে টনসিল। এটা আমাদের খুবই পরিচিত। মুখ হা করলে গলার ভিতরে ডান বাম দিকে ছোট বলের মতো গঠন দেখা যায়, তার নাম টনসিল। যদিও স্বাভাবিক মানুষে দেখা যায় না, ইনফেকশন হলে এগুলা বড় হয়ে যায়, তখন একটু দেখা যায় ভালোভাবে। টনসিল এক ধরনের লসিয়া গ্রন্থি। এরা জীবাণুর আক্রমণে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে। আমাদের মুখ যেহেতু আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ওপেনিং বা গুরুত্বপূর্ণ ছিদ্র বা প্রবেশাগার, এখানে প্রথম সারির প্রতিরোধ গড়ে তোলে হচ্ছে টনসিল। এরা প্রচুর পরিমাণে লিম্ফোসাইট সৃষ্টি করে, যারা মুখে প্রবেশকৃত ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। অনেক সময় টনসিল নিজে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়ে ফুলে যায়, যেটাকে মূলত বলা হয় টনসিলাইটিস বা প্রদাহ। একটা জিনিস মনে রাখবে যে আইটিস, ITIS, এই কথা যুক্ত যে কোনো কিছু দিয়েই আমরা বুঝাই প্রদাহ। তো টনসিলাইটিস মানে হচ্ছে টনসিলের প্রদাহ, ব্রোঙ্কাইটিস মানে এরকম ব্রোঙ্কাস বা ফুসফুসের প্রদাহ ইত্যাদি। তো টনসিলাইটিসকে আমরা সাধারণত বাংলায় বলে থাকি যে টনসিল হইছে, টনসিল হয়েছে, কাউকে আমরা এইভাবে বলে থাকি। আসলে টনসিল হওয়ার কিছু নেই, কারণ টনসিল আমাদের দেহে আগে থেকেই থাকে। টনসিলাইটিস বলা যেতে পারে যখন এরকম ফুলে যায় বা ব্যথা হচ্ছে বা জ্বর হচ্ছে, তখন টনসিলাইটিস বলা যায়। মানুষের ফাইলেরিয়া কৃমি দ্বারা যদি আক্রান্ত হয়, তখন লসিকা নালী বন্ধ হয়ে যায়। লসিকা নালী ও লসিকা গ্রন্থিগুলোতে লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হয়। আমরা দেখে থাকবো যে লসিকা গ্রন্থি যদি বন্ধ হয়ে যায়, তখন এক জায়গায় এই লসিকাগুলি জমা হয়। আমরা জানি যে কোনো একটা নালীর মধ্যে, কোনো একটা পাইপের মধ্যে যদি এরকম আমরা বন্ধ করে দেই, বন্ধ করে দিলে কি হবে, যে এক পাশে এরকম জমাট বাঁধতে থাকবে, জমা হতে থাকবে, জমা হতে হতে এটা ফুলে যাবে। এটাই হয় যখন ফাইলেরিয়া কৃমি দিয়ে আক্রান্ত হলে লসিকা নালী ও লসিকা গ্রন্থিগুলো আটকে যায় এই ফাইলেরিয়া কৃমি দ্বারা, তখন লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই লসিকা প্রবাহ যখন বাধাগ্রস্ত হয়, তখন হাত পা এবং সংশ্লিষ্ট লসিকা নালী গ্রন্থিগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। একে গোদরোগ বাংলায় বা এলিফ্যান্টিয়াসিস বলা হয়। যে পা বা যেই অঙ্গে এটা হচ্ছে সেই অঙ্গটি অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এইখানে আমাদের এই যে হা করলে টনসিল দেখা যায়, দুই পাশে গোল গোল, এটার ছবি দেওয়া হয়েছে। লসিকা সংবহন। লসিকা সংবহন রক্ত সংবহনের সাথে অনেকখানি সম্পর্কিত। লসিকা রক্তের কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়। আমাদের হৃৎপিণ্ড থেকে যে সকল শিরা এবং ধমনী বের হয়, এই ধমনীগুলো মূলত গিয়ে কৈশিক জালিকায় ভাগ হয়ে পরবর্তীতে আবার শিরায় পরিণত হয়। এই কৈশিক জালিকায় গেলেই তখন সেখান থেকে কিছু পরিমাণে তরল পদার্থ বের হয়, যেটা হচ্ছে লসিকা তন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বাহিত হয়ে আলটিমেটলি আবার শিরাতন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। লসিকা রক্তের কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে কোষের আন্তঃকোষীয় স্থানে আসে। পরবর্তীতে সেখান থেকে লসিকা জালকে প্রবেশ করে। লসিকা জালক থেকে, এই যে লসিকা জালক থেকে প্রথমে কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে কোষের আন্তঃকোষীয় স্থানে আসে, সেখান থেকে লসিকা জালকে প্রবেশ করে, লসিকা জালক থেকে লসিকা নালীতে, এবং সেখান থেকে থোরাসিক লসিকা নালী ও ডান লসিকা নালীতে প্রবেশ করে দেহের বিভিন্ন জায়গা থেকে। এই নালী থেকে সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে আবার রক্তে ফেরত যায়, আবার কৈশিক জালি থেকে আবার লসিকা বের হয়, এইভাবে চক্র চলতে থাকে।
দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ লসিকার মাধ্যমে সম্পন্ন হয়, যেমন টিস্যুর ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। না হলে আমাদের এই প্রোটিন খেতে খেতেই আমাদের দিন শেষ হয়ে যেত, কারণ আমাদের এই যেই পরিমাণে রক্ত থেকে প্রোটিন বের হয়ে যায় সেই প্রোটিন যদি আবার ফেরত না আসতো, আমাদের রক্ত অনেক বেশি তরল হয়ে যেত, সেইখান থেকে আরো অনেক বিভিন্ন নানা ধরনের জটিল সমস্যা হয়ে যেত। যেসব স্নেহকণা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কণা কৈশিক নালীর বাধা অতিক্রমে অক্ষম, কৈশিক নালী বাধা পেরোতে পারে না, তারা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে আমাদের টিস্যুতে পৌঁছায়। দেহের যেসব টিস্যু কোষে রক্ত পৌঁছাতে সক্ষম না, আমরা একটু আগে বলেছি যে সেখানে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে লসিকা। অন্ত্র থেকে স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। লসিকায় উপস্থিত শ্বেত রক্ত কণিকা, লিম্ফোসাইট ও মনোসাইট দেহের প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্বন্টনে অংশ নেয়। অর্থাৎ যে পরিমাণ পানি আমাদের বা তরল পদার্থ আমাদের রক্ত থেকে কৈশিক জালিকা থেকে বের হয়ে যাচ্ছে, সেটাকে সে আবার রক্তে ফেরত আনে। বিভিন্ন অঙ্গে টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায় লসিকা বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা টিস্যুর মধ্যে বিভিন্ন কোষে যে প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহনের মাধ্যমে সে টিস্যুর অখণ্ডতা রক্ষায় ভূমিকা পালন করে। একটা টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়ে যায়। রক্ত ও লসিকার পার্থক্য। আমরা রক্ত ও লসিকার পার্থক্য দেখতে পাচ্ছি যে রক্ত হচ্ছে লাল বর্ণের পরিবহন টিস্যু, লসিকাও এক ধরনের পরিবহন টিস্যুই, কিন্তু বর্ণহীন, এবং এরা দুইজনই কিন্তু তরল পরিবহন টিস্যু। প্রবাহ রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, যেহেতু হার্টের পাম্পিং অ্যাকশনের মাধ্যমে এটা প্রবাহিত হয়। লসিকা নালীতে কিন্তু কোনো চাপ থাকে না, কারণ এরকম কোনো পাম্পিং যন্ত্র নেই। গঠন উপাদান রক্তে প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ইত্যাদি থাকে। লসিকায় শুধুমাত্র প্লাজমা জাতীয় পদার্থ এবং শ্বেত রক্তকণিকা থাকে। রক্তে মূলত লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন বিদ্যমান, কিন্তু লসিকায় এই ধরনের কোনো রঞ্জক পদার্থ নেই, হিমোগ্লোবিন তো নেই। প্রোটিন রক্তে অধিক পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, কিন্তু লসিকায় অল্প পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস থেকে থাকে। আর পরিবহন রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস, খাদ্যসার, শর্করা, আমিষ ইত্যাদি পরিবাহিত হয়। লসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ, খাদ্যসার ইত্যাদি পরিবহন হয়। লসিকার মাধ্যমে মূল পার্থক্য হচ্ছে এখানে শ্বসন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তেমন একটা পরিবহন হয় না, যেটা রক্তের মাধ্যমে হয়। খাদ্যসার দুইটার ক্ষেত্রেই পরিবহন হয়। অ্যান্টিবডি, ইমিউন কোষ, এগুলো দুইটার ক্ষেত্রেই পরিবহন হয়। তো এই ভিডিওতে আমরা রক্ততঞ্চন ও লসিকার সম্পর্কে জানলাম। এই ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করছি প্রাণীবিজ্ঞানের ৪র্থ অধ্যায় রক্ত সঞ্চালনের ৩য় ভিডিও। এর আগের দুইটি ক্লাসে আমরা রক্তের উপাদান, লসিকাতন্ত্র, রক্ততঞ্চন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। মানুষের হৃৎপিণ্ডের গঠন। সবার প্রথম আমরা সংজ্ঞাটা জেনে নেই। দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের সাহায্যে, অর্থাৎ প্রকোষ্ঠ দিয়ে তৈরি অনেকগুলি প্রকোষ্ঠ সংবলিত, আমরা জানি হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। পেশল অঙ্গের সাহায্যে অর্থাৎ পেশির মাধ্যমে তৈরি, আমরা জানি হৃৎপিণ্ড পুরোটাই হৃৎপেশি দিয়ে তৈরি হয়। তো এই হৃৎপেশি দিয়ে তৈরি প্রকোষ্ঠময় অঙ্গের নিরবিচ্ছিন্ন সংকোচন প্রসারণের মাধ্যমে, ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে, অর্থাৎ এই সংকোচন প্রসারণ একটা নির্দিষ্ট সময় পরপর হয়ে থাকে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। অর্থাৎ এই হৃৎপিণ্ড হচ্ছে আমাদের দেহের মূলত পাম্পিং যন্ত্র হিসাবে, কেন্দ্রীয় পাম্পিং যন্ত্র হিসাবে কাজ করে। অর্থাৎ রক্ত যে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়বে, সারা দেহে সঞ্চালিত হবে, এই জন্য নিশ্চয়ই একটি শক্তির প্রয়োজন হয়। এই শক্তি পাম্প করার মাধ্যমে দিয়ে থাকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। একজন সুস্থ মানুষের জীবদ্দশায়
গড়ে ২৬০০ মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রত্যেকটি নিলয় থেকে প্রায় ১৫৫ মিলিয়ন লিটার বা ১.৫ লক্ষ টন রক্ত বের করে দেয়। প্রাপ্তবয়স্ক পুরুষে হৃৎপিণ্ডের ওজন ২৫০ থেকে ৩৯০ গ্রাম এবং স্ত্রীতে ২০০ থেকে ২৭৫ গ্রাম। আমরা প্রাপ্তবয়স্ক পুরুষে সাধারণত ধরে থাকি ৭০ কেজি আদর্শ ওজন বিশিষ্ট একজন মানুষের ২৫০ থেকে ৩৯০ গ্রাম পর্যন্ত ওজন হতে পারে হৃৎপিণ্ডের, এবং স্ত্রীতে সেটা ২০০ থেকে ২৭৫ গ্রাম। স্ত্রীদেহে কিছুটা কম হয়ে থাকে হৃৎপিণ্ডের ওজন। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে ৬ সপ্তাহ থেকে হৃৎস্পন্দন শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত এই স্পন্দন চলতে থাকে। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে থাকে। আমরা জানি মানুষের দুইটি ফুসফুস থাকে, ডান ও বাম ফুসফুসের মাঝামাঝি মধ্যচ্ছদার উপরে। আমরা জানি মধ্যচ্ছদা হচ্ছে সেই পর্দাটি বা ইংরেজিতে বলা হয় ডায়াফ্রাম, যেটি আমাদের বক্ষগহ্বরকে উদর গহ্বর থেকে আলাদা করে থাকে। এই মধ্যচ্ছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝে একটু বাম দিকে বাঁকা হয়ে অবস্থান করে। এই আমাদের হৃৎপিণ্ডটি দেখতে ত্রিকোণাকার, গোড়াটি চওড়া ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সুচালো শীর্ষ যেটি সেটি নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। আমরা জানি পাঁজরের সংখ্যা হচ্ছে ১২টি বা ১২ জোড়া। বাম দিকের পঞ্চম পাঁজরের ফাঁকে আমরা হৃৎপিণ্ডের এই সুচালো শীর্ষদেশটি পেয়ে থাকি। আকার আকৃতি লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার মোচার মতো। আমরা জানি ত্রিকোণাকার মোচার মতো হৃৎপিণ্ড দেখতে হয় এবং এর ঊর্ধ্বমুখী যে অংশটি সেটিকে বেস বলা হয়। ঊর্ধ্বমুখী অংশটি চওড়া হয়ে থাকে এবং ক্রমশ সরু নিম্নমুখী যে অংশটি তাকে বলা হয় অ্যাপেক্স বা চূড়া। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার ও প্রস্থ প্রায় ৮ সেন্টিমিটার। আমরা এখানে হৃৎপিণ্ডের একটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে হৃৎপিণ্ডের দৈর্ঘ্য, এইদিকে দৈর্ঘ্য হচ্ছে ১২ সেন্টিমিটার এবং প্রস্থ ৮ সেন্টিমিটার, এবং এর পুরুত্ব বা এর দেয়ালের প্রশস্ততা হচ্ছে ৩ সেন্টিমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের, আমরা বলেছি যে ত্রিকোণাকার মোচার মতো। এই যে এটার গঠনটা অনেকটা এখানে এই যে ত্রিকোণাকার মোচার মতো, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হৃৎপিণ্ডের অ্যাপেক্স বা চূড়া, যেটি হচ্ছে নিম্নমুখী থাকে, এবং এই যে পিছনের অংশটি এটা হচ্ছে বেস বা চওড়া গোড়াটি, যেটা হচ্ছে পিছন দিকে থাকে। আর এই অ্যাপেক্স এর অবস্থান হচ্ছে আমরা বলেছি যে বাম পাশের পঞ্চম পাঁজরের ফাঁকে। আমরা জানি যে হৃৎপিণ্ডের ৪টি প্রকোষ্ঠ থাকে, একটা ডান অ্যাট্রিয়াম, ডান নিলয় বা ডান ভেন্ট্রিকল, বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়। এছাড়া আমরা বিভিন্ন শিরা, উপশিরা, ধমনী দেখতে পাচ্ছি। মূলত এখানে হৃৎপিণ্ডের যে মহাধমনী, মহাশিরাগুলি সেগুলি দেখা যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে বড় বড় ধমনী শিরা। ডান অ্যাট্রিয়ামে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে এই ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা এবং সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এরপর এটি পালমোনারি শিরার মাধ্যমে, পালমোনারি ধমনীর মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে পরবর্তীতে পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসে। পরবর্তীতে বাম অ্যাট্রিয়াম থেকে এটি অ্যাওর্টার মাধ্যমে বাম নিলয় থেকে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের যে বাইরের স্তরটি সেখানে প্রচুর পরিমাণে ফ্যাট দেখা যায় এবং কিছু রক্তনালী দেখা যায়। আমরা পরবর্তীতে দেখতে হৃৎপিণ্ডের গঠনে হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত, যার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখানে পেরিকার্ডিয়ামের ছবি আমরা দেখতে পাচ্ছি না, পেরিকার্ডিয়াম এটার বাইরে থাকে মূলত পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ২টি স্তর রয়েছে। পেরিকার্ডিয়ামের বাইরের দিকের স্তরকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকের পেরিকার্ডিয়াম বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। বাইরের দিকে তন্তুময়, ভিতরের দিকে সেরাস। এই সেরাস পেরিকার্ডিয়ামকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে প্যারাইটাল স্তর ও ভিতরের দিকে ভিসেরাল স্তর। আমরা মনে রাখতে পারি যে ভিতরে থাকে ভিসেরাল স্তর, ভিতরের দিকে থাকে ভিসেরাল স্তর, এবং ভিসেরা শব্দের অর্থ হচ্ছে আসলে আমাদের যে নরম অঙ্গসমূহকে আমরা ভিসেরা বলে থাকি, সফট টিস্যু যারা। তো এই
ভিসেরার সাথে যারা লেগে থাকে, যেই স্তরগুলি ভিসেরার সাথে লেগে থাকে তাদেরকেই ভিসেরাল স্তর বলা হয়। তাহলে সেরাস পেরিকার্ডিয়ামে আমরা দুইটা স্তর পেলাম, যেটা হচ্ছে প্যারাইটাল স্তর যেটা বাইরের দিকে থাকে এবং ভেতরের দিকে থাকে ভিসেরাল স্তর। প্যারাইটাল আর ভিসেরাল এই দুইটি স্তরের মাঝখানে একটি তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড আমাদের হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সাহায্য করে। যখন প্রসারিত হতে তরল পদার্থের মধ্যে প্রসারিত হতে কুশন বা অনেকটা বালিশের মতো কাজ করে। এই তরল হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডের সংকোচনকে সহজসাধ্য ও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক টিস্যু দিয়ে গঠিত। এই প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলা হয়। পেশি ও যোজক টিস্যু তিনটি স্তরে বিন্যস্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। এই স্তর তিনটি হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তর। এটি পাতলা, স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত প্রাচীরের সর্ববহিঃস্থ স্তর। এই স্তরে আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। পরবর্তীতে যে স্তর তার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এটি কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। এই স্তরটা সর্বাপেক্ষা পুরু। এই স্তরের প্রাচীর পেশি দৃঢ় প্রকৃতির এবং এই স্তরটি যেহেতু মায়োকার্ডিয়াম বা এই স্তরটি যেহেতু পেশি নির্মিত, এই স্তরটি সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল বা পেশি। এন্ডোকার্ডিয়াম এটি যোজক টিস্যু নির্মিত একটি হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর। এটি অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকে সমূহ ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। আমরা এখানে এই হৃৎপেশির বা হৃৎপিণ্ডের ওয়ালের বা দেয়ালের একটি স্তরকৃত চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বাইরের যে স্তর সেটি হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তার ভিতরে সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা স্তর দেখতে পাচ্ছি। এই বাইরের দিকে স্তরটি হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং এইখানে যে কমলা রঙের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। এই ভিসেরাল পেরিকার্ডিয়ামের সাথেই মূলত আমাদের যে বাইরের এপিকার্ডিয়াম স্তরটি লেগে থাকে। এপিকার্ডিয়ামের পর এই যে মোটা যে স্তরটি দেখা যাচ্ছে, পেশিযুক্ত মোটা যে স্তরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মায়োকার্ডিয়াম এবং সবার ভিতরে আবার আরেকটি পাতলা স্তর দেখা যাচ্ছে যেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। মানব হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এটা একটি ফাঁপা অঙ্গ। আমরা জানি সব প্রাণীতেই হৃৎপিণ্ড থেকে থাকে। সেটা যখন মাছের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখির ক্ষেত্রে সেটা তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং মানুষের সম্পূর্ণরূপে, মানুষে না খালি যারা হচ্ছে স্তন্যপায়ীতে, মূলত স্তন্যপায়ীতে সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এর মধ্যে উপরের দুইটাকে বলা হয় অ্যাট্রিয়া, অর্থাৎ বাম ও ডান অ্যাট্রিয়া, এক বচনে অ্যাট্রিয়াম বা অলিন্দ, এবং নিচের দুইটাকে ভেন্ট্রিকল বা নিলয় বলা হয়, অর্থাৎ ডান ও বাম নিলয় বা ভেন্ট্রিকল বলা হয়। তো এই দেহের অবস্থান অনুযায়ী ডান অ্যাট্রিয়াম ও বাম অ্যাট্রিয়াম বলে এবং ভেন্ট্রিকল দুটিকে ডান ভেন্ট্রিকল ও বাম ভেন্ট্রিকল বলা হয়। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকুলার প্রাচীর পুরু ও পেশিবহুল। এখানে এই কথাটি খেয়াল করতে হবে যে অ্যাট্রিয়ামের তুলনায় কেন ভেন্ট্রিকুলার প্রাচীর পুরু ও পেশিবহুল হয়। আমরা জানি নিলয়ের কাজ হচ্ছে সমগ্র দেহে রক্তগুলিকে পাম্প করে পাঠানো, আর অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে মূলত রক্তকে রিসিভ করে সেটাকে নিলয়ে পাঠানো। সুতরাং যেহেতু নিলয়ের কাজ বেশি করতে হয়, ভেন্ট্রিকলের বেশি কাজ করতে হয়, তাই এর প্রাচীর পুরু ও পেশিবহুল হয়ে থাকে। ডান ও বাম অ্যাট্রিয়াম আন্তঃ অ্যাট্রিয়াল বা আন্তঃ অলিন্দ পর্দা দিয়ে এবং ডান ও বাম ভেন্ট্রিকল আন্তঃ ভেন্ট্রিকল বা আন্তঃ নিলয় পর্দা দিয়ে পৃথক করা থাকে। এখানে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি দেখতে পাচ্ছি। আমরা বলেছি হৃৎপিণ্ডের হচ্ছে চারটা প্রকোষ্ঠ। এখানে দেখতে পাচ্ছি যে বাম দিকে বাম অ্যাট্রিয়াম এবং নিচে বাম নিলয়, ডান দিকে ডান অ্যাট্রিয়াম এবং ডান নিলয়। বাম অ্যাট্রিয়াম এবং বাম নিলয় এরা মূলত অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। বাম অ্যাট্রিয়াম এবং বাম নিলয় সবসময় অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর ডান অ্যাট্রিয়াম ও ডান নিলয় এরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ডান অ্যাট্রিয়ামে সমগ্র দেহ থেকে সুপিরিয়র ভেনা কাভা ও ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। পরবর্তীতে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ডান অ্যাট্রিয়াম থেকে, এই যে কপাটিকা রয়েছে ডান অ্যাট্রিয়ামে ও ডান নিলয়কে পৃথককারী কপাটিকার নাম হচ্ছে ট্রাইগ্যাসপেট কপাটিকা, সেই কপাটিকার মধ্য দিয়ে যায় ডান নিলয় বা ডান ভেন্ট্রিকলে। সেই ডান ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন এই রক্ত
এই পালমোনারি ধমনীর মাধ্যমে বাম ও ডান পালমোনারি ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে বাম ও ডান ফুসফুসে চলে যায়। ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে এটা পরবর্তীতে পালমোনারি শিরার মাধ্যমে চলে আসে বাম অ্যাট্রিয়ামে। এই বাম অ্যাট্রিয়াম থেকে সেটা আবার পরবর্তীতে বাইকাসপিড কপাটিকা অর্থাৎ ও বাম অ্যাট্রিয়াম ও বাম নিলয়কে পৃথককারী কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আমরা এভাবে মনে রাখতে পারি যে বামে থাকে বাইকাসপিড কপাটিকা, এই বাইকাসপিড কপাটিকাকে পার করে সেটা চলে আসে বাম নিলয় থেকে পরবর্তী সেটা মহাধমনী বা এয়রটার মাধ্যমে সমগ্র দেহে সঞ্চালিত হয়। এটি মানব হৃৎপিণ্ডের অন্তর্গঠন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটু খেয়াল করলে দেখতে পাবো যে হৃৎপিণ্ডের নিলয়ের মধ্যে এই যে কপাটিকা গুলোকে ধরে আছে কিছু টেন্ডন, যেগুলোকে বলা হয় কর্ডা টেন্ডনি, এবং এই কর্ডা টেন্ডনি গুলি হৃৎপিণ্ডের পেশির মধ্যে প্যাপিলারি পেশির সাথে সংযুক্ত থাকে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে খেয়াল করলে যে হৃৎপিণ্ডের ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের পেশি তুলনামূলক মোটা থাকে। এটার কারণ হচ্ছে বাম নিলয় আমাদের সমগ্র দেহে রক্ত পাম্প করে পাঠায়, আর ডান নিলয় তার কেবলমাত্র কাছাকাছি যে দুইটা ফুসফুস থাকে সেই ফুসফুস দুটিতে রক্ত পাম্প করে। সুতরাং যেহেতু বাম নিলয়কে বেশি বেশি কাজ করতে হয়, এই কাজের কারণে তার পেশি স্তর পুরু হয়ে যায়। এখানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি, এটা একটু সরলিখিত চিত্র। রক্ত এই সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে মূলত এই অ্যাট্রিয়ামে প্রবেশ করে, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে। আর বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে সেই পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে আগত হয়ে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস দিয়ে রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। পরবর্তীতে সেই রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে যায় ডান নিলয়ে ট্রাইকাসপিড কপাটিকা পার হয়ে, এবং ডান নিলয় থেকে সেটা পরবর্তীতে সেমিলুনার কপাটিকা পার হয়ে, এই সেমিলুনার কপাটিকা পার হয়ে সেটা চলে যায় বাম ও ডান পালমোনারি ধমনী দিয়ে দুইটি ফুসফুসে। পরবর্তীতে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত যখন আসে, তারা বাম পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকা পার হয় এবং পরবর্তীতে সেটা বাম নিলয়ে চলে আসে। বাম নিলয় থেকে সেমিলুনার কপাটিকা আবার পার হয়ে তারা এওর্টা বা মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালিত করে। এখানে আমরা এওর্টার দেখতে পাচ্ছি, এওর্টাটি উল্টা হয়ে ঘুরে নিচের দিকে চলে গেছে। আর তাহলে মানবদেহের উপরের দিকে রক্ত পরিবহন করে কারা? এই যে তিনটা ধমনী দেখা যাচ্ছে, তিনটা এওর্টার যে তিনটা শাখা দেখা যাচ্ছে, এই তিনটা শাখার মাধ্যমে বুকের উপরের দিকে অর্থাৎ হাতে ও মাথায় বা মুখমণ্ডলীয় যে আমাদের অঙ্গসমূহ রয়েছে তাতে রক্ত সঞ্চালিত হয়। এখানে বাম থেকে ডানে আমরা মনে রাখবো যে এটি হচ্ছে ব্রাকিওসেফালিক ধমনী, এটি হচ্ছে বাম কমন ক্যারোটিড ধমনী, এবং এটা হচ্ছে বাম সাবক্লাভিয়ান ধমনী। আমরা গতিপথ দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্নের মাধ্যমে। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ, হৃৎপিণ্ডের কপাটিকা কি কি কপাটিকা থাকে? হৃৎপিণ্ডে হচ্ছে মূলত আমরা বড় দুইটি কপাটিকা পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কাস্প বা লিফলেট শব্দের অর্থ হচ্ছে অনেকটা এই যে পাতার মতো দেখা যাচ্ছে, ট্রাইকাসপিডে তিনটা পাতার মতো দেখা যাচ্ছে, আর বাইকাসপিডে দুইটা পাতার মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাস্প। এই এই কারণে বামের যে কপাটিকা তাকে বাইকাসপিড বলা হয় এবং ডানেরটাকে ট্রাইকাসপিড বলা হয়। আর এছাড়া সেমিলুনার যেগুলো রয়েছে, সেমিলুনার গুলোকে আমরা অনেকটা দেখতে ট্রাইকাসপিডের মতোই, কিন্তু এরা হচ্ছে যদি আমরা পাশ থেকে দেখি অর্ধচন্দ্রাকৃতি দেখায়, তাই এদেরকে বলা হয় সেমিলুনার। পালমোনারি সেমিলুনার ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর মধ্যে থাকে, এবং এওরটিক সেমিলুনার বাম নিলয় থেকে এওর্টার মধ্যে থাকে। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ একমুখী করার জন্য এবং অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা থাকে। আর হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর বা এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে এই কপাটিকাগুলো তৈরি করে। মানুষের হৃৎপিণ্ডের কপাটিকাগুলো ছক আকারে দেখানো হচ্ছে। বাইকাসপেড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা, এটি মূলত বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে। দুটি ঝিল্লিময় কপাটিকা থাকে। এর কাজ বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রবাহে সাহায্য করা এবং একমুখী রাখা।
অর্থাৎ বিপরীত প্রবাহে বাধা দিবে। ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্রী কপাটিকা এটি ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকে। এটা 3টি ঝিল্লিময় কপাটিকা দেখা যায় এবং ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলার রক্ত প্রবাহে সাহায্য করে, এর বিপরীত প্রবাহে বাধা দেয়। কপাটিকার কাজ হচ্ছে মূলত রক্তকে একমুখী করা। যখন কোনো কারণে উল্টা দিকে রক্ত আসতে চেষ্টা করে তখন সেই রক্তকে বাধা দেওয়া। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা এটি বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার কপাটিকার সংযোগস্থলে অবস্থান করে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা। এটি বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। এছাড়া আরো কপাটিকা রয়েছে পালমোনারি কপাটিকা, যেটি হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী সংযোগস্থলে থাকে। এটাও অনেকটা আমাদের অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকার মতোই অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার। এটা ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত প্রবাহে সাহায্য করে এবং বিপরীত প্রবাহে বাধা দেয়। এছাড়া আরো 2 ধরনের কপাটিকা দেখা যায়, যেটা হচ্ছে থিভাসিয়ান বা করোনারি কপাটিকা। এটা করোনারি সাইনাস। অর্থাৎ করোনারি সাইনাস কি? করোনারি সাইনাস হচ্ছে আমাদের হার্টের বা হৃৎপিণ্ডের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, সেই ব্লাড সাপ্লাইয়ের যে শিরা, সেই শিরাটি হচ্ছে করোনারি সাইনাস বলা হয়। এই করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে থিভাসিয়ান বা করোনারি কপাটিকা থাকে। এটাও সেমিলুনার ধরনের কপাটিকা, যেটা হচ্ছে করোনারি সাইনাস থেকে ডান এট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে এবং বিপরীতমুখী হলে বাধা দেয়। আর ইউস্টেশিয়ান কপাটিকা যেটা, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা ও ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে। এটাও এক ধরনের সেমিলুনার কপাটিকা। এটা ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান এট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, আমরা বলি হৃৎপিণ্ডের মাধ্যমে মূলত দ্বিবর্তনী সংবহন হয়ে থাকে, কারণ এটাই একই সাথে 2 ধরনের চক্র বা 2টি চক্র কাজ করে থাকে। হৃৎপিণ্ড একটি সংকোচন প্রসারণশীল জীবন্ত পামযন্ত্রের মতো কাজ করে থাকে। প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার স্পন্দন ঘটে। অর্থাৎ দিনে প্রায় 1 লক্ষ বার স্পন্দন ঘটে। আর প্রতি মিনিটে 80 বার বা 70 বার যদি স্পন্দন ঘটে থাকে, একটি স্পন্দনের জন্য সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড। এবং এই 1 লক্ষ বার স্পন্দন ঘটায় দিনে প্রায় 1400 লিটার রক্ত সঞ্চালিত হয়। আর এতে যে চাপের সৃষ্টি হয় তাতে ধমনী, শিরা ও কৈশিক জালিকার 80,000 কিলোমিটারের অধিক পথ সম্ভব হয়ে থাকে। হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টল ও ডায়াস্টল বলা হয়। সংকোচনকে বলা হয় সিস্টল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। একটা সিস্টল ও তার পরবর্তী ডায়াস্টল নিয়ে একটা হৃদস্পন্দন বা হার্টবিট সম্পন্ন হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের চিত্ররূপ, এটাকে দ্বিচক্র সংবহন বলা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত 2টা সাইকেল পূর্ণ হয়। 2টা সাইকেল পূর্ণ হয়। একটা সাইকেল হচ্ছে দেহ থেকে রক্ত ভেনা কাভার মাধ্যমে ডান এট্রিয়াম এসে ডান ভেন্ট্রিকলে এসে পরবর্তীতে পালমোনারি ধমনী থেকে ফুসফুসে গিয়ে সেখান থেকে পালমোনারি শিরার মাধ্যমে আবার বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টায় আসে। এটা হচ্ছে টোটালটা। আমরা বলতে পারি যে এখানে মূলত 2টা সাইকেল হয়ে থাকে। একটা হচ্ছে দেহ থেকে এই ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল হয়ে ফুসফুস পর্যন্ত, আবার পরবর্তী সাইকেলটা হচ্ছে ফুসফুস থেকে পালমোনারি শিরা হয়ে বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকল হয়ে আবার দেহে আসা পর্যন্ত। এই কারণে এখানে যেহেতু একই সাথে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়, এই কারণে আমাদের হৃৎপিণ্ডের যে সংবহন ব্যবস্থা তাকে বলা হয় দ্বিচক্র সংবহন। দ্বিবর্তনী সংবহন বলতে মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিবর্তনী সংবহন সংঘটিত হয়। দ্বিবর্তনী সংবহনের অর্থ হচ্ছে সমগ্র দেহে প্রতিবার সংবহনের জন্য 2 বার হৃৎপিণ্ড অতিক্রম করে। অর্থাৎ প্রথমবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত অবস্থায়, পরবর্তীতে সেই রক্তই আবার ফুসফুস হয়ে ঘুরে এসে অক্সিজেন যুক্ত অবস্থায় হৃৎপিণ্ড অতিক্রম করে। এই জন্য এটাকে ডাবল সার্কিট বা দ্বিবর্তনী সংবহন বলা হয়। দ্বিবর্তনী সংবহনের মধ্যে একটা হচ্ছে পালমোনারি সংবহন, যেটা হৃৎপিণ্ড থেকে ফুসফুস, এবং অন্যটা সিস্টেমিক সংবহন, যেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহের অবশিষ্ট অংশ। একটু আগেই আমরা যেটা বলেছি, হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না। কেন? মানুষের হৃৎপিণ্ড সারাক্ষণ পাম্প করছে। তারপরও আমরা যে কোনো কাজ যদি অনেকক্ষণ ধরে, আমরা যদি 10 মিনিট একটা কাজ টানা করি, আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু মানুষের হৃৎপিণ্ড সেই আমাদের জন্মের শুরু থেকে একই কাজ বারবার করতে করতে তবুও ক্লান্ত হয় না, অবসন্ন হয় না। কেন? কারণ একটা উদ্দীপনা প্রয়োগের মধ্যবর্তী যে সময়কালের মধ্যে কোনো উদ্দীপনশীল টিস্যু বা কোষ দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না, তাকে নিঃসারকাল বলে। অর্থাৎ এই সময়টায় কোষটা রেস্ট নেয়। এই সময়কালের মধ্যে তুমি প্রথমবার যদি একটা কোষে উদ্দীপনা দাও, তাহলে সে কিছু একটা রেসপন্স দেখাবে, কিন্তু পরবর্তীতে সে ওই রেসপন্স দেখানোর পর আবার স্বাভাবিক অবস্থায় যেতে তার কিছু সময় লাগবে। এই সময়টা হচ্ছে নিঃসারকাল, যেই সময় কোনো উদ্দীপনশীল কোষ বা টিস্যু দ্বিতীয় উদ্দীপনায় কোনো সাড়া দেয় না।
আর হৃৎপিণ্ড গঠনকারী হৃৎপেশি দীর্ঘতম নিঃশ্বাসকালের অধিকারী হওয়ায় তা কখনো অবসন্ন হয় না। অর্থাৎ একবার সংকোচন বা প্রসারণ হবার পর সেটা আবার পূর্বের অবস্থায় আসতে, একবার সংকোচন হবার পর সেটা আবার প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় আসতে হৃৎপিণ্ডের যে সময় লাগে, যে নিঃশ্বাসকাল অতিবাহিত করে, সেই সময়ের মধ্যে আমাদের হৃৎপেশি তার প্রয়োজনীয় রেস্ট নিয়ে ফেলে। তাই হৃৎপেশি কখনো অবসন্ন হয় না। সাধারণত পরপর সংকোচনের ফলে বিপাকীয় বর্জ্য, বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে কোষ বা টিস্যু অবসন্ন হয়ে থাকে।